বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের লাইভ ক্লাসের জন্য সবাই প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে লাইভ ক্লাসটি দ্বাদশ এবং একাদশ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয়ের জন্য আমি একত্রে ক্লাসটি নিচ্ছি। তোমরা সবাই অবগত আছো যে আজকে আমার টপিকটি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এনিম্যাল আইডেন্টিটি, মানে প্রাণীর পরিচিতি হতে প্রতীক প্রাণী ঘাসফড়িং। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো ঘাসফড়িং অনেক ছবি, ঘাসফড়িং অধ্যায়ে এই প্রচুর ছবি, এই ছবিগুলো এবং অনেকেই তোমরা আমাকে বলেছ অধ্যায়টিতে অনেক ছবি এবং অনেক কঠিন। আসলেই একটু ব্যতিক্রম, কারণ এখানে অনেক কিছু, অনেক ছবি থাকায় এবং যদিও ঘাসফড়িংটি অনেক ছোট, কিন্তু তার জটিলতা, তার হচ্ছে আকার আকৃতি এবং বিভিন্ন অঙ্গাণু প্রত্যঙ্গগুলো অনেক ছবি দিয়ে আমাকে বোঝাতে হচ্ছে। আর এই ছবিগুলো না এঁকে কিন্তু আমরা মূল অধ্যায়টি বুঝতে পারবো না। তো শিক্ষার্থীরা, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে অবশ্যই কঠিন বলে নার্ভাস হলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আশা করছি তোমরা চেষ্টা করলে সমস্ত কঠিনতা কাটিয়ে উঠতে পারবে। আর এর জন্য দরকার অধিক পরিমাণে চর্চা করা এবং অধ্যবসায় করা। অর্থাৎ তোমরা প্রতিটা যেটাকে কঠিন মনে করছো সেটাই যদি বারবার প্র্যাকটিস করো, সেটাই হয়ে যাবে তোমাদের কাছে সবচেয়ে সহজ। শিক্ষার্থীরা, আমি আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের যেমন শ্বসনতন্ত্র আছে, তাদেরও শ্বসনতন্ত্র আছে। আমি সেটাই যাচ্ছি, সেই ব্যাপারেই তোমাদের সাথে এখন আলোচনা করব। আর অবশ্যই তোমরা খাতা কলম পেন্সিলের রাবার নিয়ে বসবে, কারণ তোমরা জানো বায়োলজি মানেই হচ্ছে চিত্রের মানে ক্লাস। এখানে আমাকে প্রচুর পরিমাণে চিত্র আঁকতে হবে এবং তোমাদেরও পরীক্ষা হলে চিত্র আঁকতে হবে, তারপরে সেটার ব্যাখ্যা দিতে হবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমি ক্লাসটি শুরু করব। তার আগে তোমরা আমাকে অবগত করো আজকে ক্লাসে বোর্ডে লেখাটি দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। শিক্ষার্থীরা, আজকে নেটে অনেক সমস্যা। আমি যখন ক্লাসে শুরু করব তখনও দেখলাম অন হচ্ছিল না। তো আমি তারপরও চেষ্টা করব, যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমি ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রটা শেষ করতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে তোমরা আমাকে অবগত করো যে লেখাটি দেখা যাচ্ছে কিনা। অল ক্লিয়ার, প্রমি মিত্র, অল ক্লিয়ার, ঠিক আছে। তোমরা যারা এখনও সংযুক্ত হতে পারোনি তারা দ্রুত সংযুক্ত হয়ে যাও। আর যদিও এটা আসলে একটু দুপুরবেলা প্রায় বিকেল হয়ে যাচ্ছে, তারপরেও তোমাদেরকে আমরা যখন ক্লাস নিচ্ছি তাহলে তোমরা অবশ্যই বাসায় বসে ক্লাসগুলো করতে পারবে। আশা করছি, কষ্ট তো করতেই হবে। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে আছি শ্বসন কি। অর্থাৎ তোমরা তো সবাই জানো যে শ্বসনের কথা, যে শ্বসন কি। এটা জীবের একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ শ্বসন। অর্থাৎ আমরা যদি এক বাক্যে বলি, এক কথায় বলি, তাহলে শ্বসনটা কি, যে একটি প্রক্রিয়া, জীবের একটি প্রক্রিয়া। অর্থাৎ বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে আমরা কী করি, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেন আমরা গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড দেহে উৎপন্ন হয়ে সেটাকে আমরা কি করে বের করে দিই, এই প্রক্রিয়াটাকে এক বাক্যে বলা হচ্ছে শ্বসন। শিক্ষার্থীরা, শ্বসন প্রাণীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও শ্বসন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। তোমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে তোমরা এটা জেনেছো যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আর রাতের বেলা কিন্তু যখন রাতের বেলায় কিন্তু উদ্ভিদ তার উল্টোটা করে, অর্থাৎ আমাদের মতোই অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। শিক্ষার্থীরা, আজকে আমি যে অংশটা বলছি সেটা হচ্ছে শ্বসন। এখন এক কথায় বলতে গেলে হচ্ছে যে বায়ুমণ্ডলে যে প্রক্রিয়ায় আমরা বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করি এবং বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেটা হচ্ছে শ্বসন। কিন্তু যেহেতু আমরা এইচএসসি লেভেলের
আমাদেরকে আরও মানে এটাকে ডিটেলস বুঝে ব্যাখ্যা করে বলতে হবে। সেইভাবে যদি আমরা বলি তাহলে শ্বসনটা কী হবে? এটা শ্বসন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের যে কুসংস্থ আমাদের যে শর্করা জাতীয় বিভিন্ন খাদ্যগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে এটা কি হয়, স্থিতিশীল খাদ্যটা সেটা ভেঙে এটা কি হয়, এটা হয় মানে ত্বরান্বিত হয়, শিক্ষার্থীরা গতিশক্তিতে ত্বরান্বিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমরা যে খাবারটা খাই সেটা কিন্তু স্থিতি, এই স্থিতিশক্তি, সেটাকে অক্সিজেনের সংস্পর্শে এসে এটা বিক্রিয়া করে এখানে এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত জটিল প্রাণীর জন্য, তাই সেই বর্জ্য হিসাবে এটাকে বের করে দেওয়া খুব মানে দ্রুত বের করে দেওয়া প্রয়োজন হয়। আর সেটা আমরা নিঃশ্বাসের সাথে কি করি, আমরা সেটাকে আমরা বের করে দিচ্ছি। তাহলে এখন এই যে আমরা শ্বাস গ্রহণ করি এবং ত্যাগের মাধ্যমে সেটা দেহ থেকে বের করে দিচ্ছি, এই প্রক্রিয়াটাই হচ্ছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এই শ্বসনটা, আবিদা সুলতানা, যদি তোমরা আমাকে রিপ্লাই করবা যে বুঝতে পারছো কি না, আমি কিছুক্ষণ পর পর এসে দেখবো, তবে তোমরা আমাকে বলবে যে বুঝতে পারছো কিনা, না বললে আমি বুঝতে পারি না যে আসলে তোমরা বুঝছো কিনা। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি শ্বসনের কথাটা একটু ব্যাখ্যা করি, তবে তোমরা অবশ্যই বুঝবে যে শ্বসন ব্যাপারটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ফারিয়া আলিনা, শারমিন হাসান, আচ্ছা তোমরা জয়েন হয়েছো, থ্যাংক ইউ। তোমরা চেষ্টা করবে শ্বাস করতে থাকতে। তাহলে দেখো, আমি যদি এটাকে ব্যাখ্যা করি আর একটু শ্বসনটাকে বুঝাই, তাহলে দেখো প্রক্রিয়াটা হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেন, আমি কিন্তু মুছে ফেলবো, আমি মূল টপিকে যেতে গেলে একটু বুঝিয়ে নিচ্ছি। বায়ুমণ্ডলের অক্সিজেন, ঠিক আছে, বায়ুমণ্ডলের অক্সিজেন, এই অক্সিজেনটা কী করছে শিক্ষার্থীরা, বায়ুমণ্ডলের অক্সিজেনটা এবার কুসংস্থিত খাদ্য জারিত হয়ে গ্লুকোজ অর্থাৎ স্থিতিশক্তিতে কুসংস্থিত খাদ্যটা এখানে জারিত হচ্ছে, অক্সিজেনের সংস্পর্শে কুসংস্থিত খাদ্য এই অক্সিজেনের সংস্পর্শে জারিত হচ্ছে, জারিত হয়ে এটা কি হচ্ছে, স্থিতিশক্তি ছিল, এটা এই স্থিতিশক্তি এখন কুসংস্থিত খাদ্য, আমরা যে খাদ্যটা খাই সেটা কুসংস্থিত খাদ্য, অর্থাৎ শর্করা, ধরে নাও এই শর্করা জাতীয় খাদ্য। তো এই কুসংস্থিত খাদ্যটা এই অক্সিজেনের সংস্পর্শে, বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে এটা কি হচ্ছে, জারিত হচ্ছে, জারিত হয়ে এই স্থিতিশক্তিটা, খাদ্যটা ছিল স্থিতিশক্তি হিসাবে, এই স্থিতিশক্তিটা পরবর্তীতে কি করছে শিক্ষার্থীরা, এই স্থিতিশক্তি এবার জারিত হয়ে গতিশক্তিতে পরিণত হচ্ছে। তাহলে দেখো, এটা হচ্ছে গতিশক্তিতে পরিণত হচ্ছে, গতিশক্তি। তারপরে সেখান থেকে গতিশক্তির পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা অত্যন্ত ক্ষতিকর বলে আমরা সেটা কি করছি, এই উৎপন্ন হয়, এটা বিষাক্ত, তাই আমরা এটা দ্রুত বায়ুমণ্ডলে এটাকে আমরা বায়ুমণ্ডলে ত্যাগ করে দিই, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে আমরা বের করে দিচ্ছি, বায়ুমণ্ডলে, কারণ এটি অত্যন্ত বিষাক্ত। তাহলে এটাই হচ্ছে শ্বসন। তার মানে বায়ুমণ্ডলের অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, বায়ুমণ্ডলের অক্সিজেনটা আমরা শ্বাস গ্রহণের সময় নিয়ে নিচ্ছি এবং সেটা আমরা খাবারগুলো খাচ্ছি, সেটার সাথে এই অক্সিজেনটা বিক্রিয়া করে এই স্থিতিশক্তিটাকে সেটা গতিশক্তিতে রূপান্তর করলো এবং পাশাপাশি উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এই কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত ক্ষতিকর আমাদের দেহের জন্য, তাই এটা আমরা খুব দ্রুত আমাদের ইয়ার সাথে আমরা বের করে দিচ্ছি, তো আমরা বায়ুমণ্ডলে বের করে দিচ্ছি, আমাদের শ্বাস ত্যাগের মাধ্যমে আমরা সেটা বায়ুমণ্ডলে বের করে দিচ্ছি। এইটাই হচ্ছে গিয়ে শ্বসন। এখন যদি আমি বলি শ্বসন তন্ত্রটা কী, তাহলে শিক্ষার্থীরা শ্বসন তন্ত্রটা কি, তাহলে এই যে শ্বসন কাজে জড়িত আমাদের দেহের যে অঙ্গগুলো আছে, সেটাই যে তন্ত্রটা শ্বসন কাজে নিয়োজিত, সেটাই হচ্ছে শ্বসন তন্ত্র। শিক্ষার্থীরা দেখো, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে এই শ্বসন তন্ত্রটাকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। তাহলে শ্বসন তন্ত্রটা, এই শ্বসন কাজে জড়িত অঙ্গটাই হচ্ছে শ্বসন তন্ত্র, অঙ্গনগুলো। তাহলে এই শ্বসন তন্ত্র
কে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্রকে ঘাস ফড়িং শুধু না, তোমরা মনে রাখবে আরশোলা, ঘাস ফড়িং অর্থাৎ বিভিন্ন কীট পতঙ্গ যে তাদের শ্বসনতন্ত্রটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। শ্বসনতন্ত্রকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, একটু তোমরা মনে করার চেষ্টা করো, একটু যদি মনে করো তাহলেই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের চোখকে কি বলা হয়, পুঞ্জাক্ষী, আর আমাদেরও চোখ আছে সেটাকে চোখই বলা হয়। আর্থ্রোপোডার চোখটাকে পুঞ্জাক্ষী বলা হচ্ছে কারণ এখানে অসংখ্য উমাটিডিয়ামের সমন্বয়ে তাদের পুঞ্জাক্ষী গঠিত হয়েছে, অর্থাৎ জটিল। আর আমাদেরটা সরল চোখ, একক চোখ এবং খুবই সুগঠিত। তারপরে দেখো তাদের পাকস্থলীকে বলা হচ্ছে ক্রোপ, আর আমাদের পাকস্থলীকে পাকস্থলী বলা হয়। তাদের পাগুলাকে বলা হচ্ছে উপাঙ্গ, আর আমাদের পা। সেরকম তাদের যে আমাদের শ্বসনতন্ত্রটা তাদের ক্ষেত্রে হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। শিক্ষার্থীরা, এখন এই তোমাদেরকে আমি এর আগে ক্লাসেও বলেছিলাম যে তাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা নেই, তাই তাদের রক্তটাকেই দেখায় সাদাটে টাইপের। আমাদের লোহিত রক্তকণিকা আছে, আমাদের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা, অর্থাৎ আমাদের কি আছে, তো শিক্ষাতে লোহিত রক্তকণিকা থাকায় আমাদের কি হচ্ছে দেহটা আমাদের রক্তটাকে লাল দেখায়। এখন দেখো আমাদের রক্তটা লাল বলে, সেটা কিন্তু শ্বসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্ত, কিন্তু ঘাস ফড়িং বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তের মধ্যে যেহেতু লোহিত রক্তকণিকা নেই, তাই এটা শ্বসনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তাহলে তাদের শ্বসন কার্যটা কীভাবে সম্পন্ন হচ্ছে, এইটাই হচ্ছে আজকের মূল বিষয় শিক্ষার্থীরা। তাহলে দেখো তাদের শ্বসনতন্ত্রটা, অর্থাৎ তাদের শ্বসনতন্ত্রটা অত্যন্ত সুন্দরভাবে, খুবই নিখুঁতভাবে শ্বাসকার্যের জন্য এটা তৈরি হয়েছে শিক্ষার্থীরা। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্রটা কিভাবে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অন্যান্য স্থলচর যে যত পতঙ্গ আছে তাদের মতো আরশোলা, ঘাস ফড়িং, তারপরে ঘাস ফড়িং এদের ক্ষেত্রে এরা কিন্তু বায়ু থেকেও অক্সিজেন গ্রহণ করে আমাদের মতোই, কিন্তু তাদের মধ্যে যেহেতু লোহিত রক্তকণিকা নাই রক্তের মধ্যে, তাই শ্বসনতন্ত্রটা অন্যভাবে অত্যন্ত উন্নতভাবে সেটা তৈরি হয়েছে, কারণ সেটা রক্তের অক্সিজেনটা বহন করার অক্ষমতা আছে বলে, কিন্তু সেই ঘাটতিটা তো তাকে পূরণ করতে হবে, সেই জন্য তাদের শ্বসনতন্ত্রটা অত্যন্ত উন্নতভাবে তৈরি হয়েছে। আর এই শ্বসনতন্ত্রের নাম দেওয়া হয়েছে কি, ট্রাকিয়াল তন্ত্র, কারণ এই শ্বসনতন্ত্রটা অনেক সূক্ষ্ম শ্বাসনালী শাখা প্রশাখার মাধ্যমে কিন্তু তাদের এই ট্রাকিয়াল তন্ত্রটা গঠিত হয়েছে, অনেকগুলো সূক্ষ্ম শ্বাসনালী শাখা প্রশাখার মাধ্যমে। তাহলে আমি এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে তাদের ট্রাকিয়াল তন্ত্রটা কি অংশ নিয়ে গঠিত। শিক্ষার্থীরা, ট্রাকিয়াল তন্ত্র ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র যাকে বলা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র, এই ট্রাকিয়াল তন্ত্রের মূল অংশগুলো হচ্ছে 5টি অংশ নিয়ে গঠিত। শ্বসনতন্ত্র কার, ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র, এর নাম কি, শ্বসনতন্ত্রের নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। হ্যাঁ, এখন দেখো এই ট্রাকিয়াল তন্ত্রের কি অংশ নিয়ে গঠিত, স্পাইরাকল। শিক্ষার্থীরা, এখানে হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, যেটা হচ্ছে 10 জোড়া থাকে। তাহলে দেখো স্পাইরাকল, ট্রাকিয়া, স্পাইরাকল তোমরা কিন্তু লিখে ফেলবে, কারণ আমি মুছে ফেলবো, যাকে বলা হয় শ্বাসরন্ধ্র। শিক্ষার্থীরা, শ্বাসরন্ধ্র এটা হচ্ছে 10 জোড়া, তোমরা লিখে ফেলো, বইয়ে অনেক কিছুই থাকে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তারপরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, হ্যাঁ শিক্ষার্থীরা, ট্রাকিয়া বা শ্বাসনালী। এখন হ্যাঁ তোমরা লিখো শ্বাসনালী, এটা কিন্তু 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, একাধিক অনুপ্রস্থ ট্রাকিয়া আর অসংখ্য শাখা ট্রাকিয়া।
তাহলে তোমরা মনে রাখবে এটা 3 জোড়া, শ্বাসনালীগুলো হচ্ছে 3 জোড়া। 3 জোড়ার মধ্যে আছে এখানে আছে 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়া আছে। অনুদৈর্ঘ্য ভাবে 3 জোড়া ট্রাকিয়া, অনুদৈর্ঘ্য 3 জোড়া অনুদৈর্ঘ্য, 3 জোড়া লিখে ফেলো এটা অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য বরাবর আছে 3 জোড়া শিক্ষার্থীরা। তাহলে অনুদৈর্ঘ্য 3 জোড়া, অনুদৈর্ঘ্য 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, একাধিক অনুপ্রস্থ ট্রাকিয়া, আর একাধিক আছে অনুপ্রস্থ ট্রাকিয়া, আর একাধিক অনুপ্রস্থ ট্রাকিয়া, একাধিক অনুপ্রস্থ ট্রাকিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে শিক্ষার্থীরা লিখে ফেলো অনুপ্রস্থ ট্রাকিয়া হচ্ছে একাধিক, আর অসংখ্য আছে শাখা ট্রাকিয়া। অসংখ্য আছে একটা শাখা প্রশাখা, যেগুলো অসংখ্য আছে শাখা ট্রাকিয়া। অসংখ্য দ্রুত লিখে ফেলো শাখা ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া। আচ্ছা, এটা হচ্ছে ট্রাকিয়ার অর্থাৎ শ্বাসনালীর বর্ণনা, যে সংক্ষেপে তোমাদের জেনে রাখা দরকার। এই ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে 3 জোড়া। 3 জোড়া শ্বাসনালী হচ্ছে 3 জোড়া আছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। আমি আবার চিত্র এঁকে যখন বোঝাবো তোমরা এই অর্থটা বুঝে নিতে পারবে তখন। একাধিক আছে অনুপ্রস্থ ট্রাকিয়া, আর আছে কি অসংখ্য শাখা ট্রাকিয়া। শিক্ষার্থীরা তারপরে হচ্ছে ট্রাকিয়ার পরে ট্রাকিওল কোষ। এখন আমি তোমাদের দেখাবো ট্রাকিওল কোষ, সেটাও অসংখ্য। ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ, তাদের সংখ্যা হচ্ছে অসংখ্য। তোমরা চিত্রটা যখন দেখবে তখন এটার অর্থটা বিস্তারিত জেনে যাবে শিক্ষার্থীরা। তারপরে হচ্ছে কি ট্রাকিওল কোষ, এরপরে হচ্ছে শুধু বলা যাবে যেটা সেটা ট্রাকিওল। ট্রাকিওল, ট্রাকিওল। তো এরপরে আছে বায়ুথলি। তারপরে আমরা হচ্ছে ট্রাকিওল, সেটাও কিন্তু অসংখ্য। আর হচ্ছে শিক্ষার্থীরা ট্রাকিওল অসংখ্য, আর হচ্ছে বায়ুথলি। হ্যাঁ, এটাও হচ্ছে অসংখ্য, অসংখ্য। আর আছে বায়ুথলি, বায়ুথলি। আমি এখন বোর্ড মুছে ফেলবো, তোমরা আমাকে জানাও যে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা। হ্যাঁ, লেখা শেষ হলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি মুছে ফেলবো। তো শিক্ষার্থীরা এখন আমি একটি চিত্র অঙ্কন করব, এবং এই যে কথাগুলো বললাম যে শ্বসনতন্ত্রের মধ্যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র অর্থাৎ আর্থ্রোপোডা পর্বে প্রাণী বা ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? 5টি অংশ নিয়ে গঠিত। স্পাইরাকল বা শ্বাসতন্ত্র, যার সংখ্যা হচ্ছে 10 জোড়া। তারপরে হচ্ছে কি ট্রাকিয়া বা শ্বাসনালী, সেখানে আসছে কত? 3 জোড়া। সেখানে শ্বাসনালীর মধ্যে 3 জোড়া আছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, একাধিক আছে অনুপ্রস্থ ট্রাকিয়া, আর অসংখ্য শাখা ট্রাকিয়া। এইগুলা হচ্ছে এই ট্রাকিয়ার বৈশিষ্ট্য, মানে শ্বাসনালী। শ্বাসনালীর 3 ধরনের বৈশিষ্ট্য আছে: 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, একাধিক অনুপ্রস্থ ট্রাকিয়া, আর অসংখ্য শাখা ট্রাকিয়া। তারপরে আসি আমি আরেকটি অংশ আছে ট্রাকিওল কোষ, যার সংখ্যা হচ্ছে অসংখ্য। তারপর হচ্ছে ট্রাকিওল, তাদের সংখ্যাটাও হচ্ছে অসংখ্য, আর আছে বায়ুথলি। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এতটুকু লিখে ফেলছো। আমি এখন লেখা শেষ, গুড। আচ্ছা বিদ্যা সুলতানা, এখন আমি একটি চিত্র অঙ্কন করব। এই চিত্রটি তোমরা তোমাদের বইয়ে দেখলে মনে হয় যেন অনেক কঠিন, অনেক কঠিন মনে হয়। আসলে চিত্রটি একটু যদি বুঝে চিত্রটা অঙ্কন করো, আমার বিশ্বাস তোমাদের কাছে খুবই সহজ লাগবে। তাহলে আমি কিভাবে আঁকাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো এবং আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করো। তো শিক্ষার্থীরা চিত্র অঙ্কনটা কিন্তু মূলত তোমাদের জন্য, আর আমি আশা করব তোমরা অবশ্যই চিত্র প্রতি গুরুত্ব দিবে। আর কঠিন বলে কিছু নাই, আমার সাথে সাথে যদি চিত্রটা অঙ্কন করো, আমার বিশ্বাস তোমরা চিত্রটা শেষ করতে পারবে এবং খুব সহজভাবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি ঘাসফড়িংটা বলেছিলাম যে মস্তকটা কীরকম ছিল, 3 কোণাকার, ত্রিভুজ আকৃতি। আমি সেরকম করেই আঁকাচ্ছি। এটা মস্তকটা ধরে নাও শিক্ষার্থীরা। এখন আমি সেই ঘাসফড়িংয়ের ফিগারটাকে আমি
এখানে আমার মেইন কিন্তু ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠনটা না, তাই আমি একটি রাফ তার দেহটা অঙ্কন করছি। মূলত আমি এখানে শ্বসনতন্ত্রটা দেখাবো। তাহলে শিক্ষার্থীরা এইটা হচ্ছে ঘাস ফড়িংয়ের ফিগারটাকে আমি আঁকাচ্ছি। তো তোমরা এইভাবে করে আমার সাথে সাথে এটা এঁকে নিতে পারো। এটা হচ্ছে জাস্ট ঘাস ফড়িংকে বোঝানোর জন্য আঁকলাম। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে তার বাহ্যিক অংশটা। ঠিক আছে, তোমরা এইভাবে করে এটা একটু লেভেলটা দিয়ে নাও। আমি মূল অংশে আসছি এখনই। এরপরে দেখো যেহেতু আমাদের পেন্সিল হাতে থাকবে, মোছা আমাদেরকে কাছে কোনো বিষয় না, তাই আমরা প্রথমেই একটি ফিগার রাফলি একটা এঁকে নেব। তারপরে সেটাকে আমরা এঁকে যে অংশটুকু মোছা দরকার সেটা মুছে দিব। তো এইটা হ্যাঁ, এখন ঘাস ফড়িংয়ে একটা দৈহিক গঠন আঁকো। এখন আমি যেটা আঁকবো সেটা হচ্ছে প্রথমেই আমি আঁকি পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তো এখানে তোমাদের তো নিশ্চয়ই মনে আছে আমি প্রথমে কি বলেছিলাম, যে তার বিভিন্ন অংশগুলো আমি আবারও লিখছি শ্বাসরন্ধ্র ছিল, অর্থাৎ হ্যাঁ তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমটা ছিল শ্বাসরন্ধ্র, অর্থাৎ স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। আমি এখন একটু সংক্ষেপে দিচ্ছি শ্বাসরন্ধ্র। তারপরে ছিল কি স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। তারপরের অংশটা কি ছিল শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী, যদিও আমি না মুছলে চিত্রটা আঁকা যেত না, তাই আমি আবার মুছে নিচ্ছি। ট্রাকিয়া বা শ্বাসনালী, আর সংখ্যাটা লিখলাম না, শ্বাসনালী। তারপরে হচ্ছে ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ। এরপরে ছিল ট্রাকিওল, তোমাদের কাছে লেখাটা আছে। এরপরে ছিল বায়ুথলি, হ্যাঁ এই অংশটা আমার লাগবে, তাই আমি আবার লিখে নিলাম বায়ুথলি। শিক্ষার্থীরা দেখো স্পাইরাকল বা শ্বাসনালী, এই যে ট্রাকিয়া, হ্যাঁ এখানে বা শ্বাসনালী। তো আমি কিন্তু এখানে ট্রাকিয়াল কাণ্ডটা, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডটা আমি এখন এইখানে অঙ্কন করছি। ট্রাকিয়াল কাণ্ডটা ছিল যে 3 জোড়া ছিল। শিক্ষার্থীরা তোমাদের এই কিছুক্ষণ আগে যে আমি সংখ্যাটা লিখে দিয়েছিলাম যে ট্রাকিয়ার মধ্যে শ্বাসরন্ধ্র ছিল 10 জোড়া, আর শ্বাসনালী ছিল 3 জোড়া, অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, অনুপ্রস্থ ট্রাকিয়া, আর অসংখ্য শাখা ট্রাকিয়া। আমি সেটা এখন অঙ্কন করে দেখাচ্ছি। তো তোমরা অনুদৈর্ঘ্য শাখাটা ট্রাকিয়াটা এঁকে ফেলো। দেখো আমি কীভাবে আঁকাচ্ছি, দেখো এইভাবে আগে একটা এঁকে নাও। শিক্ষার্থীরা আমি কিন্তু হ্যাঁ আমি সরে সরে যাব তোমাদের আঁকাটা শেষ করার জন্য। এটা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আমি এখন যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এটা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এটা হচ্ছে পৃষ্ঠীয়। আচ্ছা, তাহলে আমি পাশাপাশি লিখে দিই, মনে থাকবে। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর, তাই অনুদৈর্ঘ্য, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিয়াল কাণ্ড। আচ্ছা, পৃষ্ঠীয় যেহেতু আছে তাহলে বুঝতে পেরেছ অঙ্কীয় আছে, তাহলে আমি ঠিক অঙ্কীয় বরাবর আরেকটি ট্রাকিয়াল কাণ্ড এঁকে দিচ্ছি। অঙ্কীয় বরাবর আরেকটি ট্রাকিয়াল কাণ্ড এঁকে দিচ্ছি। দেখো আমি কিভাবে আঁকাচ্ছি। হ্যাঁ, এখন তোমরা এটা এঁকে ফেলো। এটা হচ্ছে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তাহলে এটা হচ্ছে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিয়াল কাণ্ড। হ্যাঁ শিক্ষার্থীরা, অনেক এই অংশটা অনেক বুঝার, আমি দ্রুত টেনে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড গেল। এবার আমি আঁকাচ্ছি শিক্ষার্থীরা দেখো পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। হ্যাঁ, এইটার মানে দুই পাশ থেকে আছে, আমি পার্শ্বীয়টা আঁকাচ্ছি। এবার পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড।
এই ট্রাকিয়াল কাণ্ডগুলো আগে এঁকে নাও। পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি আরেকটা ট্রাকিয়াল কাণ্ড আছে, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তাহলে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডটা তোমরা এইভাবে দিয়ে নাও। এগুলো হচ্ছে অনুপ্রস্থ, এগুলো হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। এই অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড কিন্তু একটা পৃষ্ঠীয় থেকে পার্শ্বীয় পর্যন্ত, আর একটা পার্শ্বীয় থেকে অঙ্কীয় দিকে। তাহলে আমরা এই অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডটির আরেকটা অংশ আঁকাচ্ছি। একটা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে এটা হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড পর্যন্ত অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড বিস্তৃত হয়েছে। আরেকটা হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড পর্যন্ত আবার আসছে। সেজন্য আমরা এভাবে এঁকে দিচ্ছি। এখন দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে খুব দ্রুত আঁকো, আমার সাথে সাথে আঁকলেই বুঝতে পারবে চিত্রটা আসলে মূলত কি। তাহলে আমরা কি পেলাম এবার, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। এই ট্রাকিয়াল কাণ্ডগুলো হচ্ছে অনুপ্রস্থ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অবশ্যই জানাবে যে যতটুকু আঁকতে পারছো সে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদিও কিছু যদি হেল্প করতে পারি, তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। দেখো আমি কিভাবে দেখাচ্ছি, এক এবং এই পাশটা দুটাকে কিন্তু আমি নিয়ে দেখাচ্ছি, এইটাও অনুপ্রস্থ, এটা অনুপ্রস্থ। তাই আমি এইভাবে নিচ্ছি যে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। শিক্ষার্থীরা এবার দেখো, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডটা তোমরা লিখে ফেলো। এই হচ্ছে ট্রাকিয়াল, তাহলে এইটা আমি লিখে দিই, তোমাদের ভুলে যেতে পারো। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিয়াল কাণ্ড। আর এটা হচ্ছে কি, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। আচ্ছা, এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের আঁকা হয়ে গেছে শিক্ষার্থীরা। হ্যাঁ, এখন দেখো, তারপরে আমি আসছি শ্বাসরন্ধ্রগুলো, কিন্তু এখানে এগুলো হচ্ছে শ্বাসরন্ধ্র। তাহলে আমি শ্বাসরন্ধ্রটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে শ্বাসরন্ধ্র, এগুলো হচ্ছে শ্বাসরন্ধ্র। তো শিক্ষার্থীরা আমার কিন্তু এখনও শেষ হয়নি। বায়ুথলিগুলো আমরা এঁকে ফেলতে পারি। এখানে দেখো শিক্ষার্থীরা, এইদিকে এগুলো হচ্ছে বায়ুথলি, এগুলো হচ্ছে বায়ুথলি। তাহলে বায়ুগুলো সাধারণত থলির মধ্যে থাকে, আমরা এইভাবে একটু দেখে দিতে পারি, যেটি হচ্ছে বায়ুথলির মধ্যে বায়ু আছে যদি থাকে, সেভাবে এরকম করে আমরা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। তো বায়ুথলি কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য করো, বায়ুথলি আমরা তিন ধরনের আছে, উদরীয় বায়ুথলি, তারপরে হচ্ছে স্যাফালিন বায়ুথলি, বক্ষীয় বায়ুথলি। তাহলে শিক্ষার্থীরা এই পাশ থেকে আমরা এটা নিব, এটা হচ্ছে বক্ষীয় বায়ুথলি। তাহলে আমরা বক্ষীয় বায়ুথলিটা এঁকে ফেললাম। এটা হচ্ছে বক্ষীয় বায়ুথলি। হ্যাঁ, তারপরে আমরা বক্ষীয় বায়ুথলি হয়ে গেল, তারপরে হচ্ছে উদরীয় বায়ুথলি, এগুলো উদরের মধ্যে অবস্থান করছে, এগুলো হচ্ছে উদরীয় বায়ুথলি। তাহলে আমরা এটাও লিখে দিই, উদরীয় বায়ুথলি। এখন আমরা সামনের দিকে আরো সামনের দিকে যাচ্ছি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, এখন আমি এখানে আরেকটি বায়ুথলি আছে, এখানে আরেকটি বায়ুথলি আছে যার নাম হচ্ছে স্যাফালিক বায়ুথলি। এটা হচ্ছে স্যাফালিক বায়ুথলি।
তাহলে এই স্যাফালিক বায়ুথলি, তো স্যাফালিক বায়ুথলির মধ্যে আমরা এটা এইভাবে আমরা দেখাচ্ছি। তো দেখো শিক্ষার্থীরা, হ্যাঁ এখন তোমরা এঁকে যাও, এইভাবে তোমরা দ্রুত এঁকে যাও। এই তাহলে বায়ুথলিগুলো মোটামুটি আমাদের অঙ্কন করা হয়ে গেল। এই এখন শিক্ষার্থীরা আমি চিত্রটা অঙ্কন করেছি, সেই চিত্রটার নামটা লিখে দাও। চিত্রটার নাম কি? চিত্রটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অর্থাৎ ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের এক পাশ, পার্শ্বদেশ। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের এক পাশ, শ্বসনতন্ত্র পার্শ্বদেশ, এক পাশ থেকে এভাবে দেখাবে শ্বসনতন্ত্রের পার্শ্বদেশ, পার্শ্বদেশ। আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, হ্যাঁ কমপ্লিট, গুড, খুবই ভালো খবর, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি পর্যায়ক্রমে বর্ণনা করছি। এই চিত্রটা যদি তোমাদের কঠিন মনে হয়েছিল, এখন তো পারবে তাই না? হ্যাঁ শারমিন হাসান, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে এই ঘাসফড়িংয়ের বায়ুথলির কথা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে প্রথমে আসি স্পাইরাকলের কথা। স্পাইরাকল আমরা এটা এখন পরবর্তীতে এটা মুছে দিই, আর কি ভালো দেখাবে, এটা অংশটা আমরা মুছে দিতে পারি। হ্যাঁ এটা মুছে দিলাম। তো শিক্ষার্থীরা দেখো, প্রথমে আসি আমরা স্পাইরাকল নিয়ে। এই স্পাইরাকলটা আসলে কীরকম হয়? 10 জোড়া স্পাইরাকল। এখন স্পাইরাকলটাকে যদি আমি এখানে যে 10 জোড়া স্পাইরাকল আছে প্রথম শ্বসনতন্ত্রের মধ্যে বক্ষীয় অঞ্চলে, এই 10 জোড়া স্পাইরাকলের অবস্থানটা কিন্তু শিক্ষার্থীরা তোমরা সবাই জেনে নাও। 10 জোড়া স্পাইরাকলের অবস্থানটা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্রের এগুলা উন্মুক্ত ছিদ্রপথ। আমি পাশাপাশি আরেকটি অংশ যদি একে তোমাদের দেখায়, আমার মনে হয় তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমি পাশাপাশি আরেকটি অংশ আঁকাচ্ছি, তোমরা এই অংশটা যদি দেখো তাহলে আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পারবে। অর্থাৎ ট্রাকিয়াতন্ত্র অংশ বিশেষ যদি আমি আরেকটি অংশ এঁকে দেখাচ্ছি শিক্ষার্থীরা, দেখো এটাকে বোঝানোর জন্য আমি আরেকটি অংশ আঁকাচ্ছি। আমার সাথে সাথে এই অংশটা এঁকে নাও, তাহলেই তোমাদের সবচেয়ে সহজ হয়ে যাবে। এইটুকু অঙ্কনটা করো শিক্ষার্থীরা, দ্রুত, আমার সময় কম। হ্যাঁ দ্রুত অঙ্কন করে ফেলো। এখন এই অংশটা আমি কেন আঁকাচ্ছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে। এই ট্রাকিয়ালটা বোঝানোর জন্য। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, হ্যাঁ এই যে স্পাইরাকলটা হচ্ছে এইখানে থাকে, এগুলো হচ্ছে স্পাইরাকল, 10 জোড়া স্পাইরাকল। তো স্পাইরাকলের এবং এই অংশটার মধ্যে হচ্ছে ট্রাকিয়া, এইগুলো হচ্ছে ট্রাকিয়া। তারপরে আমি কি বলছিলাম, ট্রাকিয়াগুলো শাখায় বিভক্ত হয়েছিল, এইগুলো হচ্ছে ট্রাকিয়ার শাখা। তো শিক্ষার্থীরা হ্যাঁ এই চিত্রটা আরেকটু দেখে নাও। এটা হচ্ছে দেহকোষ। এখন এই শাখাটা হচ্ছে আমরা যদি দেখাই, এগুলো হচ্ছে ট্রাকিওল। এই এখন দেখো শিক্ষার্থীরা, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ট্রাকিওল কোষ। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে ট্রাকিওল কোষ।
এইটাই হচ্ছে সেই ট্রাকিওল কোষ, আর এটা হচ্ছে ট্রাকিওল, ঠিক আছে, আর এটা হচ্ছে দেহকোষ। এখানে এই অংশটার মধ্যেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন লক্ষ্য করো কিভাবে করেছি, দেখো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা, এই অংশটা হচ্ছে এই অংশটা যদি আমি লেবেলিং করে দেখাই তাহলে মনে হয় তোমাদের আরও বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে ঘাস করে ট্রাকিয়াল তন্ত্রের অংশ বিশেষ। এটা আরেকটা ছবি আমি এই পাশাপাশি এঁকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বর্ণনাটা সুবিধা হয়ে যাবে। শিক্ষার্থীরা, দেহ প্রাচীর, হ্যাঁ, এই অংশটা হচ্ছে দেহ প্রাচীর, দ্রুত করো, দেহ প্রাচীর, এটা হচ্ছে দেহ প্রাচীর। তারপরে হচ্ছে এপিথেলিয়াম কোষ, এটা হচ্ছে এপিথেলিয়াম কোষ, এপিথেলিয়াম কোষ। এটা হচ্ছে স্পাইরাকল, এগুলো হচ্ছে স্পাইরাকল। তারপরে হচ্ছে স্পাইরাকল, এটা হচ্ছে দেহ গহ্বর। তো শিক্ষার্থীরা, হ্যাঁ, এবার দেখো স্পাইরাকল, তারপরে হচ্ছে এটা গহ্বর, ট্রাকিয়া, আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে গহ্বর, আর এটা হচ্ছে, এগুলা হচ্ছে ট্রাকিয়া। এই অংশটা হচ্ছে ট্রাকিওল কোষ, এটা হচ্ছে ট্রাকিওল কোষ। আর এরপরে যে এই ট্রাকিওল কোষ থেকে ট্রাকিয়া উৎপন্ন হয়, এগুলো হচ্ছে ট্রাকিওল, ট্রাকিয়া কোষ থেকে ট্রাকিওল উৎপন্ন হয়। এই শাখাগুলোর নাম হচ্ছে ট্রাকিওল। তাহলে তোমরা বুঝতেই পারছো, ট্রাকিয়ার পরে ট্রাকিওল, এবং ট্রাকিওলের মধ্যে কিন্তু টিনিডিয়া থাকে না। তো শিক্ষার্থীরা, ট্রাকিওলটা, এখানে ট্রাকিওল তোমরা কি বুঝতে পেরেছো? ট্রাকিওল কিন্তু এইগুলো সবগুলোই হচ্ছে ট্রাকিওল, এই সবগুলোই হচ্ছে ট্রাকিওল। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? ট্রাকিওল দেহগহ্বর, দেহ রস, এটা হচ্ছে ট্রাকিওল রস, এগুলা হচ্ছে ট্রাকিওল রস। শিক্ষার্থীরা, এই যে কালো হয়ে আছে এটা হচ্ছে ট্রাকিওল রস, আর এটা হচ্ছে দেহকোষ, ট্রাকিওল রস। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম দেহকোষ আর ট্রাকিওল রস, আর এটা হচ্ছে প্রান্তীয় থলিগুলা হচ্ছে কোনটা? ট্রাকিওল রস, আর এটা হচ্ছে প্রান্তীয় থলি। আর এগুলো হচ্ছে দেহকোষ। তাহলে এখন শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রটা দেখে এখন ব্যাখ্যাটা বুঝতে পারবে। এই স্পাইরাকল, এই যে 10 জোড়া স্পাইরাকল, এই হচ্ছে স্পাইরাকল, যেখানে এটা হচ্ছে ঘাসফড়িং বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের মধ্যে স্পাইরাকলটা কিভাবে অবস্থান করে। শিক্ষার্থীরা দেখো, এটা কিন্তু 10 জোড়া, অর্থাৎ এগুলা ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রের মধ্যে এই ট্রাকিওল কোষগুলা, এই ট্রাকিয়াল তন্ত্রের এই উন্মুক্ত ছিদ্রপথগুলোর মধ্যে, উন্মুক্ত ছিদ্রপথে এই স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলা অবস্থান করে। তেলাপোকার দেহের উভয় পাশে টার্গা
আর যে টার্গা ওই স্টার্নার যে আছে সেটার মধ্যবর্তী স্থানে যে পুলোরা থাকে, পুলোরা নামক যে একটা পর্দা আছে, সেই পর্দার মধ্যে এই 10 জোড়া স্পাইরাকলগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে। শিক্ষার্থীরা, এই প্রথম জোড়া স্পাইরাকলটা হচ্ছে প্রথম উদরীয় খণ্ড এবং দ্বিতীয় উদরীয় খণ্ডের, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় উদরীয় খণ্ডের এটা হচ্ছে প্রথম জোড়াটা হচ্ছে অগ্র এবং মধ্য বক্ষ অঞ্চলে, অগ্র এবং মধ্য বক্ষ অঞ্চলে সংযোগ স্থলে আছে প্রথম জোড়া স্পাইরাকল। দ্বিতীয় জোড়া স্পাইরাকলটা হচ্ছে মধ্য ও পশ্চাৎ বক্ষের সংযোগ স্থলে। আর হচ্ছে তাহলে থাকে আর কত জোড়া স্পাইরাকল? 8 জোড়া। সেটা হচ্ছে উদরীয় অঞ্চলে, উদরীয় অঞ্চলে হচ্ছে বাকি 8 জোড়া স্পাইরাকল অবস্থান করে। তো শিক্ষার্থীরা, এই স্পাইরাকলগুলো দেখতে কীরকম সেটা আমি আরেকটি চিত্র অঙ্কনের মাধ্যমে এটা দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রতিটা এক একটা স্পাইরাকল দেখতে আমি আবারও চিত্র অঙ্কন করছি, শিক্ষার্থীরা লক্ষ্য করো। আবারও স্পাইরাকলের ছবিটা আমি অঙ্কন করছি। এই স্পাইরাকলগুলো দেখতে হচ্ছে, এটা হচ্ছে, হ্যাঁ এখন দেখো এটা হচ্ছে ছাঁকনি, এগুলো হচ্ছে ছাঁকনি, এগুলো হচ্ছে ছাঁকনি, স্পাইরাকলের ছাঁকনি। প্রতিটা স্পাইরাকল 10 জোড়া যে স্পাইরাকল থাকে, প্রতিটা স্পাইরাকল দেখতে এরকম এইভাবে অবস্থান করছে। হ্যাঁ, এখন দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পাইরাকল। হ্যাঁ, স্পাইরাকল এই অংশটাই হচ্ছে স্পাইরাকল, স্পাইরাকল এটা হচ্ছে স্পাইরাকল। ছাঁকুনি যন্ত্র, এটা হচ্ছে ছাঁকুনি যন্ত্র। তারপরে হচ্ছে এটা অ্যাট্রিয়াম প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, এটা হচ্ছে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। তারপরে হচ্ছে এইটা হচ্ছে কপাটিকা, এই অংশটার নাম হচ্ছে কপাটিকা, কপাটিকা এটা হচ্ছে কপাটিকা। তারপরে হচ্ছে এই অংশ, এটাই হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া এই হচ্ছে ট্রাকিয়া। আর এই যে ভাঁজের মতো এগুলো হচ্ছে টিনিডিয়া, টিনিডিয়া, টিনিডিয়া। তাহলে আমি কিসের ছবি আঁকালাম? একটি স্পাইরাকল। চিত্রটা হচ্ছে একটি স্পাইরাকল, স্পাইরাকল। তো শিক্ষার্থীরা, এই চিত্রের মাধ্যমে তোমরা এখন ভালোভাবে বুঝতে পারবে। দেখো কিভাবে আসছে চিত্রটা। শিক্ষার্থীরা দেখো, তাহলে যে 10 জোড়া আমি যে স্পাইরাকলের কথা বললাম, সেটা হচ্ছে এটা কি শ্বাসরন্ধ্র, 10 জোড়া শ্বাসরন্ধ্র আছে। এই প্রথম জোড়াটা হচ্ছে অগ্র মধ্যবক্ষের সংযোগস্থলে, দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎ বক্ষের সংযোগস্থলে, 8 জোড়া, বাকি 8 জোড়া হলো উদরীয় অঞ্চলে। অর্থাৎ প্রথম 8টি উদরীয় খণ্ডকের প্রথম 8টি হলো উদরীয় খণ্ডকে অবস্থান করছে। শিক্ষার্থীরা, প্রতিটা স্পাইরাকল আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিটা স্পাইরাকলের বর্ণনা যদি আমরা এটা দেখি তাহলে কি অনেকটা ডিম্বাকার, যদিও এখানে ডিম্বাকার মনে হচ্ছে না, কিন্তু এটা আসলে ডিম্বাকৃতির। শিক্ষার্থীরা দেখো, এগুলো কিন্তু পেরিট্রিয়াম নামক কাইটিনিয়মিত বের দিয়ে কিন্তু এই অংশটা পরিবেষ্টিত থাকে। স্পাইরাকলের মুখে আমরা কি দেখতে পাচ্ছি? ছাঁকনি যন্ত্র দেখতে পাচ্ছি। তাহলে স্পাইরাকলের মুখে যে ছাঁকনি যন্ত্রটা আছে, কেন আছে? কারণ ঘাসফড়িং বা আর্থ্রোপোডা প্রাণীরা যখন বায়ু থেকে অক্সিজেনটা গ্রহণ করে, তখন সেই বায়ু থেকে যখন বাতাসটা যখন তাদের প্রবেশ করে, তখন সেখানে অনেক ধুলাবালি থাকতে পারে, অপ্রয়োজনীয় জিনিসগুলো তাদের বিরক্তির কারণ হতে পারে, সেইটাকে ছেঁকে নেওয়ার জন্য কিন্তু এই ছাঁকনি যন্ত্রটা। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা আর কি দেখতে পাচ্ছি? রোমযুক্ত থাকে এই জন্য। আর স্পাইরাকলের মুখে যে রোমগুলো থাকে সেটা ধুলাবালি, তারপর বিভিন্ন ধরনের জীবাণু, পানি যেন সহজেই তাদের ভিতরে স্পাইরাকলের মধ্যে প্রবেশ করতে না পারে, তাই এই ছাঁকনি যন্ত্রটা এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, বক্ষ অঞ্চলে যে স্পাইরাকলগুলো আছে সেটা কিন্তু সরাসরি ট্রাকিয়ার মুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু উদরের যে স্পাইরাকলগুলো আছে, উদরীয় অঞ্চলের মধ্যে যে স্পাইরাকলগুলো থাকে, সেটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। উদরীয় স্পাইরাকলগুলো ট্রাকিয়ার সাথে যুক্ত হওয়ার আগে সেটা কি করছে? অ্যাট্রিয়াল প্রকোষ্ঠের মধ্যে মুক্ত হচ্ছে। শিক্ষার্থীরা,
পেশি নিয়ন্ত্রিত কপার টিকার সাহায্যেই কিন্তু এই স্পাইরাকলগুলা খোলা এবং বন্ধ হয়। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই যে কপার টিকা আছে, প্রতিটা স্পাইরাকলের মধ্যে যে কপার টিকা আছে, এই কপার টিকার কাজটা কি? এই কপার টিকার সাহায্যে কিন্তু এই স্পাইরাকলের মুখটা খোলা এবং বন্ধটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই কপার টিকা। তো শিক্ষার্থীরা আমরা মোটামুটি স্পাইরাকলটা সম্পর্কে জেনে গেলাম। এখন আসি ট্রাকিয়া। তো ট্রাকিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া, তারপরে একটু সামনে গেলে হচ্ছে ট্রাকিওল কোষ, তারপরে আবার ট্রাকিওল, তারপরে যা হচ্ছে দেহগহ্বরের সাথে সেটা দেহকোষের সাথে মিলিত হয়েছে। শিক্ষার্থীরা এখন যদি আমি আসি ট্রাকিয়া বা শ্বাসনালী সম্পর্কে, তাহলে তোমরা, আমি জানি তোমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, তাই তোমরা সবাই হচ্ছে কিন্তু পরবর্তীতে হলেও ক্লাসটি দেখে নিবে। হ্যাঁ, আমি অন্তত পক্ষে ক্লাসটি অন্তত শেষ করি, তোমরা পরবর্তীতে ক্লাসটি দেখে নিও। তাহলে শিক্ষার্থীরা দেখো স্পাইরাকল কী করছে, স্পাইরাকল দিয়ে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে, আর রোম নির্মিত যে ছাকরি আছে সেটা ধুলাবালি, জীবাণু এবং পানি প্রবেশে বাধা দিচ্ছে। শিক্ষার্থীরা পরবর্তী অংশ হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। তেলাপোকা বা ঘাসফড়িং এদের প্রধান শ্বসন অঙ্গটাই হচ্ছে এই ট্রাকিয়া। ট্রাকিয়াটাই কিন্তু ঘাসফড়িং বা আরশোলা তাদের প্রধান শ্বসন অঙ্গটার নামই হচ্ছে এই ট্রাকিয়া। তাহলে দেখো এই ট্রাকিয়াটা সম্পর্কে আমি তোমাদের চিত্র এঁকে দেখিয়েছি। এই ট্রাকিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা স্থিতিস্থাপক। এদের বহিত্বকের কিন্তু অন্তঃপ্রবর্ধক হিসাবে এখানে রূপার মতো কিছু উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি, উজ্জ্বল এবং জালিকাকার কি বিস্তৃত কিছু অংশ আমরা দেখতে পাই। এদের প্রাচীরটা 3টা স্তর নিয়ে গঠিত। এদের প্রাচীরটা 3টা স্তর নিয়ে গঠিত। আমি আবারও বলছি, ট্রাকিয়াটা হচ্ছে প্রধান রেচনাঙ্গ, প্রধান শ্বসন অঙ্গ। ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে এই ট্রাকিয়া। এর প্রাচীর 3টা স্তর নিয়ে গঠিত। 3টা স্তরের মধ্যে যে ভিতরের স্তরটা আছে অর্থাৎ অন্তঃস্তর, সেটা কাইটিনময়, যাকে বলা হয় ইন্টিমা। তারপরে হচ্ছে মধ্যস্তরের কিছু চাপা অংশ আছে, চাপা এবং বহুভুজ আকৃতির আমরা কিছু কোষ দেখতে পাই, সেই কোষটি হচ্ছে এটা নাম এপিথেলিয়াম। আর আমরা সেটা শিক্ষার্থীরা এবং বহিস্থ স্তরে একটি ঝিল্লিময় কোষ দেখতে পাই, সেটা হচ্ছে ঝিল্লি। তো শিক্ষার্থীরা এই ট্রাকিয়ার ইন্টিমার দৈর্ঘ্য বরাবর সর্পিল আকারে এটা নির্মিত হয়। শিক্ষার্থীরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টিনিডিয়া, যে সর্পিল আকারের এখানে প্রধান ট্রাকিয়ার ইন্টিমার দৈর্ঘ্য বরাবর আমরা কিছু বলয় দেখতে পাই, সর্পিল আকার কিছু বলয় দেখতে পাচ্ছি। এই সর্পিল আকার যে বলয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সর্পিল আকার বলয়গুলোকে বলা হয় কি টিনিডিয়া। তো শিক্ষার্থীরা তোমরা এই টিনিডিয়াটা এখানেও তোমরা দেখেছো, এই টিনিডিয়াটা থাকে। এই টিনিডিয়া থাকার কারণে এই টিনিডিয়াটা কিন্তু মূলত তার বৈশিষ্ট্যটা কীরকম তোমরা লক্ষ্য করো, এটা বসে স্প্রিং টাইপের, অর্থাৎ এরকম যে যার ফলে সেটা কি হয়, বায়ু থেকে যখন বাতাসটা দেহে প্রবেশ করে তখন আর সেটা মানে ফেটে যায় না বা মুচকে যায় না, কারণ এই জায়গাটা স্প্রিংয়ের মতো। এই টিনিডিয়া, এই বড় আকার যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই স্প্রিং আকৃতি। শিক্ষার্থীরা ট্রাকিয়ার সাধারণ শাখাগুলো বড় আকারে গঠনে গঠিত হয়, আর এইটা কিন্তু টিনিডিয়া থাকার কারণে কিন্তু কখনোই এটা চুপসে যাবে না। তো শিক্ষার্থীরা এই ট্রাকিয়াল কাণ্ড 3 জোড়া। তাহলে কি এক জোড়া আমরা পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেখতে পাচ্ছি, দেখো এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেখতে পাচ্ছি, এক জোড়া হচ্ছে অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড দেখতে পাচ্ছি, আরেকটি হচ্ছে অঙ্কীয় পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, আর হচ্ছে অনুপ্রস্থ, কতগুলো আছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তাহলে এই ট্রাকিয়াল কাণ্ডগুলো হচ্ছে 3 ভাবে গঠিত হয়েছে। তো প্রতি পাশে যে ট্রাকিয়াল কাণ্ডগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা পৃষ্ঠীয় অঙ্কদেশে কতগুলো অনুপ্রস্থীয় ট্রাকিয়াল কাণ্ড আমরা দেখতে পাই সৃষ্টি হয়েছে, সেটা পৃষ্ঠীয় অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডগুলোকে সংযুক্ত করে রাখছে। তো ট্রাকিয়ালের কাজ কি? ট্রাকিয়ার কাজ হচ্ছে সমগ্র দেহের মধ্যে, এই ট্রাকিয়ার প্রধান কাজ হচ্ছে সমগ্র দেহের মধ্যে বায়ুটাকে বহন করা। তো শিক্ষার্থীরা ট্রাকিয়ার কাছে বায়ুটাকে হচ্ছে বায়ু প্রবাহটাকে এই ট্রাকিয়ার সমস্ত দেহের মধ্যে বায়ু নিয়ন্ত্রণ করছে এই ট্রাকিয়া। তার মানে এই জন্য ট্রাকিয়াটাই হচ্ছে এই শ্বাসনালীর শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। তো শিক্ষার্থীরা এরপরে আমরা আসি ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষটাকে ট্রাকিয়াগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে যে বহুভুজ আকৃতি, যে এই ট্রাকিয়ালগুলো শাখা প্রশাখা হয়ে অবশেষে একটি বহুভুজ আকৃতির যে কোষ তৈরি করেছে, সেটাই হচ্ছে ট্রাকিওল কোষ। তো সেক্ষেত্রে তোমরা চিত্রের মধ্যে লক্ষ্য করো ট্রাকিওল কোষটা,
যে অংশটার মধ্যে বিভক্তি হয় অবশেষে কি হচ্ছে বহুভুজ আকৃতি কোষে এসে একটি সমাপ্তি ঘটিয়েছে, সেই অংশটাই হচ্ছে ট্রাকিওল কোষ। এর ট্রাকিয়ার শেষ প্রান্তে এটা অবস্থান করে বলে একে কিন্তু আমরা ইচ্ছা প্রান্তীয় কোষও বলতে পারি। যেহেতু এটা ট্রাকিয়াটার শেষ প্রান্তে ট্রাকিওল কোষটা অবস্থান করছে, তাই এটাকে আমরা ট্রাকিওল কোষকে আমরা প্রান্তীয় কোষও বলতে পারি। যেহেতু ট্রাকিয়ার শেষ প্রান্তে এটি অবস্থান করেছে, তাহলে আমরা কী বলতে পারি? ট্রাকিওল কোষ। তা প্রান্তীয় কোষ, ট্রাকিওল কোষের অপর নাম প্রান্তীয় কোষ আমরা বলতে পারবো। তো শিক্ষার্থীরা, আমি প্রায় শেষ পর্যায়ে আসছি। এখন দেখো, কোষগুলো কিন্তু কাইটিনে আবৃত নয়, আমরা এখানে দেখতেই পাচ্ছি, কারণ এখানে সাধারণ কোষের মতো এখানে কিছু আমরা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস পাবো। তো এটা কি কাজ করছে? ট্রাকিওল নামক নালী সৃষ্টি করছে আর দেহকোষ ও ট্রাকিয়ার সাথে সংযোগ রক্ষা করছে। এরপরে হচ্ছে ট্রাকিওল। শিক্ষার্থীরা, এর পরের অংশটা ট্রাকিওল। প্রান্তীয় কোষ থেকে, দেখো প্রান্তীয় কোষ অর্থাৎ ট্রাকিওল কোষ থেকে অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং প্রচুর সংখ্যক জালিকা মতো যে অংশটি বের হয়ে গেছে সেটাই হচ্ছে ট্রাকিওল। অর্থাৎ ট্রাকিওল কোষ থেকে অসংখ্য সূক্ষ্ম এবং জালিকাকারে যে কোষগুলো, যে অংশটি বের হয়ে গেছে তার নামই হচ্ছে ট্রাকিওল। আমার প্রায় শেষ শিক্ষার্থীরা, এটি হচ্ছে ট্রাকিওল। আমার শেষের দিকেই চলে আসছি। অর্থাৎ প্রান্তীয় কোষ থেকে সৃষ্টি হয়ে ট্রাকিয়ার মধ্যে যেটা অপেক্ষাকৃত অনেক সূক্ষ্ম, প্রায় 0.2 থেকে 0.3 পর্যন্ত হয়ে থাকে। এই সূক্ষ্মটা 0.2 থেকে 0.3 পর্যন্ত হয়ে থাকে এই সূক্ষ্ম শাখাগুলো। তাহলে প্রান্তীয় কোষ থেকে অর্থাৎ ট্রাকিওল কোষ থেকে সৃষ্টি হয়ে শাখা প্রশাখা যুক্ত অপেক্ষাকৃত সরু শাখা প্রশাখা যুক্ত যে কোষগুলো জালিকাকারে বিস্তৃত হয়েছে সেটা হলো ট্রাকিওল। এদের প্রাচীন কাইটিন, শিক্ষার্থীরা, এদের প্রাচীন গোড়া কিন্তু কাইটিন এবং ইন্টিমা থাকে না। এদের প্রাচীনের মধ্যে কাইটিনও থাকে না, ইন্টিমা থাকে না। আর প্রত্যেকটা শাখার শেষ প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরলে পূর্ণ থাকে। এইটাকে প্রান্তীয় থলি বলা হয়। শিক্ষার্থীরা, এই প্রান্তীয় থলিতে এরা কিন্তু দেহের অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করছে আর এগুলো কিন্তু সরাসরি কোষের সংস্পর্শে আসছে, দেহকোষের সংস্পর্শে আসছে। তাহলে ট্রাকিওলের কাজ কি? ট্রাকিওলটা কি করছে? প্রান্তীয় থলির তরল পদার্থে অক্সিজেনটাকে দ্রবীভূত করতে সাহায্য করছে এবং ব্যাপন প্রক্রিয়ায় দেহকোষে যায়। অর্থাৎ ট্রাকিওল থেকে প্রান্তীয় থলির তরল পদার্থের মধ্যে অক্সিজেনটা দ্রবীভূত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় দেহকোষে যায়। আর সেইখানে দেহকোষে যাওয়ার পর দেহকোষ থেকে আবার সেই কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে ট্রাকিওলের মধ্যে ফিরে আসে। এভাবেই এই শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে শ্বসন পদ্ধতিটা নিয়ে আলোচনা একটু করি, এইটা আজকেই শেষ করে দেব। তো শ্বসন পদ্ধতিটা কি? আমরা জানি যে শ্বসন পদ্ধতিটা হচ্ছে, আর 2 মিনিট, শ্বসন পদ্ধতিটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। আমরা তো জানি আমাদের শ্বসন পদ্ধতি থেকে আমরা যে শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি সেটা হচ্ছে শ্বসন পদ্ধতি। আমি জানি তোমাদের আরেকটি ক্লাস শুরু হয়ে গেছে, তবে তোমরা পরবর্তীতে এই অংশটা আবার দেখে নিও। আমি আসলে শ্বাস গ্রহণটা 2 মিনিটের, আমি এটা শেষ করে দিচ্ছি আজকেই। আরেকটু 2 মিনিটের মতো সময় লাগবে, 2 থেকে 3 মিনিট, তারপরেই আমি এই অংশটুকু আর ঝুলিয়ে রাখবো না। তো শিক্ষার্থীরা, পরবর্তীতে তোমরা দেখে নিও, আমি জানি তোমাদের আরেকটি ক্লাস শুরু হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, আমি আরেকটি অংশ আছে যে শ্বসন পদ্ধতি। তাহলে শ্বসন পদ্ধতিটা তোমরা এবার একটু 2 মিনিট লাগবে, শ্বসন পদ্ধতিটা দেখে নাও। শ্বসন পদ্ধতি, হ্যাঁ, ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতি। কার? ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতি। তাহলে শ্বসন পদ্ধতিটা কিভাবে, ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতিটা কিভাবে হচ্ছে, আমি এখন উপরের অংশটা মুছে ফেলছি শিক্ষার্থীরা, তারপরে আমি ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতিটা একটু দেখাচ্ছি। ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতিটা আসলে মূলত শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ। তো
তো শিক্ষার্থীরা তোমরা জানো যে ঘাসফড়িংয়ের মধ্যে শ্বাসরঞ্জন থাকে না, এই জন্য ঘাসফড়িং বা তেলাপোকার রক্ত শ্বসনে কোনো ভূমিকা নেই। তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জালিকার মতো ছড়িয়ে থেকে ট্রাকিয়া আর ট্রাকিওল মাধ্যমে কিন্তু গ্যাসের বিনিময় ঘটায়। তাহলে সেটা কিভাবে সম্পন্ন করছে সেটা একটু দেখো শিক্ষার্থীরা। প্রথমে হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে কি করছে, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন তারপরে শ্বাসরন্ধ্রে ঢুকছে, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শ্বাসরন্ধ্রে ঢুকছে, শ্বাসরন্ধ্রে যাচ্ছে। তারপরে শ্বাসরন্ধ্র থেকে শ্বাসরন্ধ্র হয়ে অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া, তারপরে হচ্ছে অ্যাট্রিয়াম তারপরে হচ্ছে ট্রাকিয়া, অ্যাট্রিয়াম হয়ে ট্রাকিয়াতে যাচ্ছে। তারপরে হয় যে বায়ুমণ্ডলের অক্সিজেনটা যে ট্রাকিয়াতে গেল, ট্রাকিয়া থেকে প্রান্তীয় কোষ, তারপরে হচ্ছে ট্রাকিওল, ট্রাকিয়া থেকে প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ, এরপরে হচ্ছে ট্রাকিওল অর্থাৎ ট্রাকিওল কোষ, তারপরে হচ্ছে ট্রাকিওল, তারপরে হচ্ছে ট্রাকিওলে যাচ্ছে। তারপরে প্রান্তীয় থলি, এরপরে যাচ্ছে প্রান্তীয় থলি। এই প্রান্তীয় থলি থেকে পরবর্তীতে সেটা কোথায় আসছে, সেটা দেহকোষে অক্সিজেন প্রবেশ করছে, দেহকোষে অক্সিজেন প্রবেশ করছে। তো এই যে দেহকোষে অক্সিজেন প্রবেশ করলো, এবং জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই অংশের মধ্যে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই যখন সেটা এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আসবে, এবার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বর্জ্যটি এবার বের হয়ে আসবে, বের হয়ে এসে এটা প্রান্তীয় থলিতে আসবে, প্রান্তীয় থলির কাছে আসবে, প্রান্তীয় থলিতে প্রবেশ করবে। প্রান্তীয় থলি থেকে ট্রাকিওলে আসবে, ট্রাকিওলে প্রবেশ করবে। ট্রাকিওল থেকে এবার ট্রাকিওল কোষে আসবে, ট্রাকিওল কোষে আসবে। ট্রাকিওল কোষ থেকে এবার ট্রাকিয়াতে আসবে, ট্রাকিয়াতে আসবে। ট্রাকিয়া থেকে আসবে অ্যাট্রিয়ামে আসবে। অ্যাট্রিয়াম থেকে শ্বাসরন্ধ্রে ফিরে যাবে, শ্বাসরন্ধ্রে ফিরে যাবে। এই শ্বাসরন্ধ্র থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই হচ্ছে ঘাসফড়িংয়ের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে কিভাবে সম্পন্ন হলো, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, আমি এখনই শেষ করে দিচ্ছি, কারণ এটা যদি আরও সময় নেই আমি তোমাদের সিলেবাসটাই শেষ করতে পারবো না। পরবর্তী অংশে আমি আরেকটু আলোচনা করবো অন্যদিন, তবে এই অংশটা আমি এটার সাথে সম্পৃক্ত, তাই আমি আলোচনা করছি। শিক্ষার্থীরা, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ উভয়ই কিন্তু স্পাইরাকল দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। আরশোলার যে প্রথম বক্ষীয় এবং প্রথম উদরীয় স্পাইরাকল আছে, যেটাকে আমরা শ্বাসরন্ধ্র বলছি, সেটা সবসময় কিন্তু খোলা থাকে, আর যে বাকিগুলো আছে সেটা কিন্তু প্রয়োজনে, যখন প্রয়োজন হবে তখন পেশি নিয়ন্ত্রণে সেটা খুলবে এবং বন্ধ হবে। তো শিক্ষার্থীরা, এরপরে তোমরা লক্ষ্য করো যে শ্বাসটা গ্রহণ তাহলে কিভাবে করছে। এই শ্বাস গ্রহণের ক্ষেত্রে পেশির যে পেশিটা আছে, এই পেশি সঞ্চার ও প্রসারণ হয়, প্রসারণের ফলে উদরীয় অঞ্চলে যে উদরীয় খণ্ডগুলো সেটাও প্রসারিত হয়, তখন ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বর থেকে আয়তনটা বৃদ্ধি পায়। এর ফলে অক্সিজেন যুক্ত এই বায়ুটা প্রথমে কি করে, স্পাইরাকল, ওই যে বললাম যে স্পাইরাকল 10 জোড়া, সেই স্পাইরাকলের মাধ্যমে ট্রাকিয়ার মধ্যে পৌঁছায়।
ট্রাকিয়ার মধ্যে যখন আসে পরে ট্রাকিয়া থেকে এই অক্সিজেনটা ট্রাকিওলে প্রবেশ করে এবং প্রান্তীয় থলিতে অবস্থিত যে তরল সেখানে দ্রবীভূত হয়। এই দ্রবীভূত অক্সিজেন সহ এই তরলটা পরবর্তীতে ট্রাকিওলের পাতলা প্রাচীরের ভিতরে দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় সেটা কি করবে, সেই দেহকোষের মধ্যে প্রবেশ করে। এই যে দেহকোষের মধ্যে প্রবেশ করে। শিক্ষার্থীরা, দেহকোষে অক্সিজেন গ্রহণ করে দেহকোষটা যখন অক্সিজেন গ্রহণ করে তখন ওই তরল পুনরায় প্রান্তীয় থলিতে আবার ফিরে আসে। তো এইভাবে হচ্ছে শ্বাস গ্রহণ করছে। আর শ্বাস ত্যাগ করছে কিভাবে? কোষীয় শ্বসনের ফলে যে উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড, এই কোষীয় শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হলো, সেই কার্বন ডাই অক্সাইডটা পরবর্তীতে কি করছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রাকিওলের প্রান্তীয় থলিতে যে তরল পদার্থ আছে সেটাতে দ্রবীভূত হবে। এরপরে সেটা ট্রাকিয়াতে এসে পৌঁছাবে। এই সময় পেশি সংকোচন হয় এবং সংকোচনের ফলে উদরীয় খণ্ডগুলো আবার সংকুচিত হয়। এর ফলে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তনটা কমে যায়। এই কমে যাওয়ার ফলে ট্রাকিয়ার ভিতরে অবস্থিত যে কার্বন ডাইঅক্সাইড সেটা সজোরে শ্বাসরন্ধ্র পথে বাইরে চলে আসে। ট্রাকিয়ার মাধ্যমে এই পরিবাহিত হওয়ার সময় বেশ কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড ট্রাকিয়ার প্রাচীর ভেদ করে প্রথমে আসে দেহগহ্বর, আর পরে সেটা দেহপ্রাচীর ভেদ করে বাইরে চলে আসে। তো শিক্ষার্থীরা, এই হলো বায়ুমণ্ডলের অক্সিজেন শ্বাসরন্ধ্র হয়ে অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া থেকে ট্রাকিওল কোষে যায়। আমি আবারও দেখাচ্ছি বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের অক্সিজেনটা প্রথমে কি হচ্ছে, শ্বাসরন্ধ্রে পৌঁছাচ্ছে। শ্বাসরন্ধ্রের মাধ্যমে স্পাইরাকলে পৌঁছাচ্ছে। স্পাইরাকল থেকে অ্যাট্রিয়ামে পৌঁছাচ্ছে। সেখান থেকে এই ট্রাকিয়াতে আসছে। ট্রাকিয়া হয়ে ট্রাকিওল কোষে আসছে। ট্রাকিওল কোষ হয়ে এবার ট্রাকিউলে আসছে। এরপর এখানে যে প্রান্তীয় থলিগুলো আছে সেটা মধ্যে এসে সেখানে দেহকোষের সংস্পর্শে আসছে অক্সিজেনটা এবং সেখানে জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে এই উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডটা আবার প্রান্তীয় থলি অর্থাৎ ট্রাকিওলের মাধ্যমে আবার কি হচ্ছে, এটা ট্রাকিওলে চলে আসছে এবং এই ট্রাকিওল থেকে আবার ট্রাকিওল কোষে ফিরে আসছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডটা আবার ট্রাকিয়া হয়ে শেষ পর্যন্ত কোথায় আসছে, অ্যাট্রিয়ামে আসছে। অর্থাৎ আমরা জানি অ্যাট্রিয়াম হচ্ছে শ্বাসরন্ধ্রে ফিরে আসছে। শ্বাসরন্ধ্রের মাধ্যমে সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে। এইভাবে ঘাসফড়িং সহ আর্থ্রোপোডা এবং তেলাপোকা এবং আর্থ্রোপোডা পর্যন্ত সকল প্রাণীদের শ্বাসকার্যটা সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, আসলে প্রতিটা অধ্যায়ে প্রতিটা টপিক অনেক গুরুত্বপূর্ণ। বোঝাতে গেলে কোথায় থেকে 1-1.5 ঘন্টা চলে যায় তাও বোঝা খুব মুশকিল। আসলে বোঝার জিনিস না বুঝায়ে যদি আমি শেষ করি তাহলে তোমরাই পরে বলবে যে বুঝতে পারিনি। তাই আমি তোমাদের চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে। আর আমি জানি তোমাদের আরেকটি ক্লাস শুরু হয়ে গেছে, তাই তোমরা অফলাইনে চলে গেছো। তো আমি তোমাদেরকে এখন আর পরবর্তীতে তোমরা এটা দেখে নেবে ক্লাসটি এবং বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি। আল্লাহ হাফিজ।